প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই সুন্দর বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা নিশ্চয়ই জানি যে কোন বিশেষ ক্লাসটি নিয়ে আমরা উপস্থিত। তবে আজকে কিন্তু আমি এর আগে তোমাদের সঙ্গে একটি কথা বলে নিতে চাই যে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের বিশেষ ক্লাস থাকে প্রতিদিন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেল 4:30। তো এটা তোমরা অবশ্যই সবাই জানো। তবে ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং এখানে যে ক্লাসগুলো হয় প্রতিদিন সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই দেখবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্ট করবে। তো যাই হোক, আজকে আমার ক্লাসের পাঠের যে বিষয় আমি সেটা একটু বোর্ডে দুইটি বাক্যের মধ্য দিয়ে দেখাতে চাই। দেখো বন্ধুরা, এই যে এখানে দুটো বাক্য লিখেছি, দেখো এখানে আদিবা, এখানে প্রিয়ন্তী, দুটো নাম আছে। তার সাথে যে পদগুলো আছে এখানে আমি উল্লেখ করে দিচ্ছি। এই দুটো পদ নিশ্চয়ই তোমরা ভালো করে জানো, তারপরেও তোমাদেরকে প্রশ্ন করছি, একটু ঝটপট লিখে ফেলো দেখি। হ্যাঁ বন্ধুরা, আজকের পাঠের বিষয় হলো আমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে 4র্থ অধ্যায়ের ক্রিয়াপদ। তাহলে চলো আমরা আজকে দেরি না করে আমরা মূল পাঠে চলে যাই। ক্রিয়াপদ, এখানে ক্রিয়াপদটা কিভাবে হয়? মূল যে ক্রিয়া মূল আছে সে অথবা ধাতুর সঙ্গে যে ক্রিয়া বিভক্তি সেটা যোগ হলে ক্রিয়াপদ হয়ে যায়। তাহলে ক্রিয়াপদটা কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, একেবারেই সহজ সাধারণ একটা বাক্য, তোমরা সকলেই জানো। তারপরেও আবার বলছি, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এর গঠনটা তাহলে আমরা একটু দেখে নিই। দেখো এখানে লিখেছিলাম পড়ছে, পর কি, এটা একটা যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে ধাতু। আর পড়ছে লিখেছিলাম, এটা একটা বিভক্তি। তাহলে আমরা ক্রিয়াপদের গঠনটা বুঝে গেলাম যে পর যুগছে, এ দুটো মিলে হয়ে গেছে পড়ছে। পড়ছে একটা ক্রিয়াপদ। বুঝতে পারছো তোমরা? আমি আশা করব যে সাথে সাথে তোমরা কিন্তু খাতায় লিখে ফেলবে। এই ক্রিয়াপদের মধ্যে কিছু বাক্য আছে যেগুলোতে অনেক সময় পদটা উজ্জ্ব থাকে, মানে দেখা যায় না। ইংরেজিতে যদি বলি আই এম, বলো তোমাদের নাম কোনো, আই এম স্মিতা, তাহলে এটার বাংলা কি হয়? আমি হই স্মিতা। এই যে হই,
এই ভার্বটা, এটাকে কি বলে, কি ভার্ব বলে? এটিকে টু বি ভার্ব, তাই না? এটি বাংলায় বলতে না বললেও চলে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, ইনি আমার ভাই। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, দেখো ইনি আমার ভাই, এতে কি করে বোঝা যাচ্ছে? নিশ্চয় বোঝা যাচ্ছে যে ইনি কি হন। তুমি বলেছো ইনি আমার ভাই হন, তাহলে হন কথাটা না বললেও কিন্তু চলে। এখানে হন শব্দটা মানে পদটা না লিখলেও চলে। তাহলে দেখো এটাতে আমরা বুঝে যাচ্ছি যে ইনি আমার ভাই, এখানে এই পদটা উজ্জ্বল রয়েছে। বন্ধুরা, কে কি তোমাদের নামটা উল্লেখ করে দাও? আরেকটা বাক্য দিচ্ছি, আজ সত্যিই কিন্তু প্রচন্ড গরম, তাই না? আজ প্রচন্ড গরম কি হয়? অনুভূত হয় যদি লিখি হতে পারে, কিন্তু আমি সেটা বলছি না, বলছি আজ প্রচন্ড গরম। এটা কিন্তু পরের অংশটা না লিখলেও চলবে বা না বললেও চলবে। তোমাদের নামটি কিন্তু দিবে, কে কোথা থেকে যুক্ত হচ্ছে। তারপরে আরেকটা বাক্য দিচ্ছি, মেয়েরা কে কোথা থেকে যুক্ত হচ্ছে তোমাদের নামটি দিয়ে দিবে। আচ্ছা, কি লিখেছে? মাহাদিয়া, মাহাদিয়া, প্রিয়ন্তী, লাবণ্য, তোমরা আছো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগলো। এখন আমি বলতে চেয়েছিলাম যে তোমার মা কেমন। এখন দেখো এই তিনটি বাক্যর মধ্যে ইনি আমার ভাই, এটা দিয়েই কিন্তু আমরা বোঝাতে পারছি আমার মনের যে বক্তব্যটা এটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আজ প্রচন্ড গরম, তোমার মা কেমন আছে দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে এই যে দেখো এখানে হ, এখানে হ, এখানে আজ, এই যে পদগুলো, এই উচ্চ পদগুলো, এগুলি হয়েছে আমাদের অনুক্ত ক্রিয়াপদ। তাহলে মেয়েরা তোমরা বুঝতে পেরেছো যে অনুক্ত ক্রিয়াপদ কোনগুলো? এবার ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা যায়। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা যায়। তোমরা সাথে সাথে লিখবে আশা করি। একটা হলো সমাপিকা ক্রিয়া, আরেকটা হলো অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ বা মনের ভাব পুরোপুরি বোঝা যায়। বুঝতে পারছো? একটা বাক্যকে পরে তোমার বইয়ের সংজ্ঞা থাকতে পারে, কিন্তু বইয়ের সংজ্ঞা বোঝার আগে তুমি যদি জিনিসটাকে, বাক্যটাকে সহজে বোঝার চেষ্টা করো, তাহলে কি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায়, মানে একটা বাক্য মোটামুটি কমপ্লিট হয়, সেটাই হলো সমাপিকা ক্রিয়া। তাহলে প্রত্যেকেই একটা করে বাক্য লিখে ফেলো বন্ধুরা, দেখি তোমরা কেমন নিজের মতো করে, নিজের মতো একেবারে নিজের পছন্দ মতো একটা বাক্য লিখে ফেলো। যেমন আমি লিখছি,
তোমাদের বইয়েও বাক্য আছে, আমি একটা অন্য বাক্য দিলাম। প্রিয় মাঠে খেলছে, বল খেলছে সেটাও আমি দিতে পারি, কিন্তু এখানে আমি মাঠে খেলছে দিয়েছি। নিশ্চয়ই বাক্যটা দিয়ে কে? মেফতা। মেফতা, হ্যাঁ মেফতা লিখেছো। অবশ্যই আমি সেখানে আসছি, এখনো প্রশ্নটা আমার সেই পর্যন্ত পড়া হয়নি, আমি আসছি একের পর এক। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো, তোমরা প্রশ্নগুলি করে যাও, এখন প্রশ্নগুলো করে যাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখি। এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। দেখো শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো, এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, এই বাক্যটিও একটি পুরোপুরি একটা বাক্য বোঝা যাচ্ছে। তাহলে অর্থাৎ যে বাক্যে, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায়, একটা বাক্য সম্পূর্ণরূপে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে না, অর্থাৎ পুরোপুরি আমার মনের ভাব প্রকাশ পায়, সেটি হলো সমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা সমাপিকা ক্রিয়াটা বুঝতে পেরেছো। এবার আমরা চলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কোনটি? অসমাপিকা ক্রিয়া, তাহলে এটাও তোমরা বুঝে গেছো, যেটা দিয়ে মনের পরিসমাপ্তিটা আমরা বুঝতে পারি ক্রিয়াপদে, আর যেটা হলো পরিসমাপ্তি হয় না, অর্থাৎ আরো কিছু শোনার বা জানার ইচ্ছা থেকে যায়। তাহলে সেটা কিরকম? আমাদের অসমাপিকা ক্রিয়ার গঠনটাও আমাদের জানতে হবে। একটা উদাহরণে যাই। মুখ ধুয়ে, দেখো এখানে আমি দুটো বাক্য লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে খেয়াল করবে আর আমাকে প্রচুর প্রশ্ন করবে। দেখো, প্রভাতে সূর্য উঠলে রাভিনা হাত মুখ ধুয়ে, এখানে কি হলো? নিশ্চয় প্রশ্ন, এখানে কিছু তোমাদের প্রশ্ন রয়ে গেছে, যে আরো কিছু জানার ইচ্ছা রয়ে গেছে, অর্থাৎ বাক্যটা পুরোপুরি শেষ হয়নি। তাহলে আমি দেখব যে তোমরাই সেই বাক্যটাকে সম্পূর্ণ করো একটা ক্রিয়াপদ দিয়ে। এখানে উঠলে, তাহলে লে, এখানে আছে এ, অর্থাৎ অসমাপিকা ক্রিয়াটা কিভাবে আমরা বুঝবো? যে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয় না, অসম্পূর্ণ থেকে যায়, সেটি হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে এটার তাহলে গঠনটা কিরকম? গঠনটা হবে এরকম যে ইয়া, দেখো ইয়া, ইতে সংক্ষেপে ইলে, আমি এইভাবে লিখে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে এখানে হলো তে, লে, এ, এইরকম যদি থাকে ক্রিয়াপদের শেষে, তখনই সেটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়ার রূপ। খুব সংক্ষেপে এটা বোঝা যায়। এখন এটাকে তোমরা পরিপূর্ণ করো বাক্যটাকে। প্রভাতে সূর্য উঠলে কি হয়? অন্ধকার দূরীভূত হয়। আবার প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়। রাভিনা হাত মুখ ধুয়ে কি পড়তে বসবে না খেলতে যাবে? দেখো যেটা কোনটা ভালো হয়। মেফতা, মেফতা মাহিনুর, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছ, সমাপিকা ক্রিয়ার। আদিবা, খুব ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। প্রিয়ন্তী, হ্যাঁ তুমিও সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, খুব ভালো লাগলো। এবার তাহলে তোমরা অসমাপিকা ক্রিয়ার যে রূপটা, সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি বাক্যের শেষে এরূপ থাকে, লে, এ, তে, এরকম থাকে, তাহলে তোমরা বুঝে নেবে যে এটি অসমাপিকা ক্রিয়ার রূপ। এবার ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দু প্রকার ছিল। এখন আমি ক্রিয়াপদকে আরো কয়েকটি ভাগে দেখাচ্ছি। সেটা হলো সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, তোমরা
সাথে সাথে লিখো খাতায়, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। আচ্ছা, বাকিটা আমি লিখছি। যৌগিক ক্রিয়া, আরেকটি হলো মিশ্র ক্রিয়া, আরেকটি আছে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়াও আছে, আমি সেটাও বলছি। এখন সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া, আরেকটি আছে নাম ধাতুর ক্রিয়া। আমি এগুলো আগে আলোচনা করে নিই। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্মপদ থাকে, বুঝতে পারছো? যে ক্রিয়ার কর্মপদ থাকে তাকেই বলা হয় সকর্মক। তাহলে আমরা একটি বাক্যের মধ্যে দিয়ে দেখি। দেখো, এখানে বলছি খুশি বই পড়ে। লিখলাম খুশি বই পড়ে, এটা একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটাকে যদি আমি প্রশ্ন করি কি পড়ে, আবার আরেকটা আমরা পাচ্ছি, সেটার উত্তর বই পাচ্ছি, তাই তো? এবার আমি বলছি বাবা আমাকে একটি কলম দিলেন। দেখো বন্ধুরা, বাবা আমাকে একটি কলম দিলেন। প্রথমে লিখেছি খুশি বই পড়ে, এখানে ক্রিয়াপদকে প্রশ্ন করলে কি দিয়ে তোমরা পাচ্ছ? যে বই। তাই উত্তর আমরা পাচ্ছি বলে এখানে কর্মপদ আছে, অর্থাৎ এটি একটি সকর্মক ক্রিয়ার রূপ। এবার আসছে দুটো, আমি একসঙ্গে দেখাচ্ছি। বাবা আমাকে একটি কলম, বাবা আমাকে একটি কলম দিলেন। এখানে একসঙ্গে কলম একটি আছে, আরেকটি আছে আমাকে, অর্থাৎ কলম এখানে হলো একটি বস্তুবাচক কর্ম, আরেকটি হলো ব্যক্তিবাচক। এটাও তোমাদের জানতে হবে যে, সরি, এখানে এটা পরে বলছি। খুশি বই পড়ে, আর এখানে বাবা আমাকে একটি কলম দিলেন। এখানে কলমটি হলো কি, এটা হলো বস্তুবাচক, আর আমাকে সেটি হলো ব্যক্তিবাচক। ব্যক্তিবাচকটা হলো গৌণ এবং বস্তুবাচকটি হলো মুখ্য, আমরা সেখানেও আসছি। তো সকর্মক ক্রিয়ার রূপ আমরা পেলাম, যদি কর্মপদ থাকে তখন সেটা হয়ে যাবে সকর্মক। এবার অকর্মক ক্রিয়াতে আসি। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, অনেকেই ভুল করে। যেমন খুশি বই পড়ে, এখন আমি বলছি খুশি পড়ে, শুধু এটা লিখছি খুশি পড়ে। এখন দেখো তো এই বাক্যটিতে কি পড়ে, এটার উত্তর আছে এখানে? বন্ধুরা আমাকে উত্তরটা দাও দেখি, কি পড়ে? উত্তর আছে? নেই। কাকে পড়ে সেটাও কিন্তু নেই। তাহলে বুঝতে পেরেছ, যে শব্দকে প্রশ্ন করলে আমরা কিন্তু এখানে কোনো উত্তর পাচ্ছি না, তাই জন্য এটি অকর্মক ক্রিয়া হবে না। কি দেখছি ম্যাম, কে মাসুদুর? হ্যাঁ, আচ্ছা, আমরা সব শেষে আসছি, আগে এটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি। প্রশ্নগুলো আমি একটার পর আমি আগে পড়িয়ে নিই, তারপর তোমাদের অবশ্যই উত্তরগুলো আমি তোমাদেরকে দেব। তাহলে আমি যদি বলি মেয়েটি হাসে, এই যে হাসে, মেয়েটি হাসে, কি হাসে, কাকে হাসে? হয়েছে? মেয়েটি কি হাসে, কাকে হাসে, কোনো উত্তর আছে? নেই। তাই জন্য
এখানে কোনো কর্মপদ নেই, অর্থাৎ অকর্মক ক্রিয়াতে কোনো কর্মপদ থাকতে পারে না, এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটি হলো অকর্মক ক্রিয়ার উদাহরণ। এইবার আসো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে, যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকেই বলে দ্বিকর্মক। এই যে একটু আগে বাক্যটা লিখেছিলাম, এবার আমি বাবা বলছি না, এবার আমাকে একটি বই দিল। এখন দেখো, বলেছি যে বাক্যে দুইটি ক্রিয়াপদ থাকে, দ্বি মানে দুই, দ্বিকর্মক ক্রিয়া, তাহলে দুটি থাকে। এখন দুটি কর্ম থাকে, তাহলে আমরা কি পাচ্ছি? আমাকে আছে আর বই আছে, দুটো পেয়েছি। আগে বলেছিলাম যে যেটি বস্তুবাচক সেটি হলো মুখ্য কর্ম এবং যেটি ব্যক্তিবাচক সেটি হলো গৌণ কর্ম। তাহলে এই যে আমরা দুটোই পেয়ে গেছি। এই বস্তুবাচক আর ব্যক্তিবাচক, মুখ্য এবং গৌণ, এটা বলার কারণ আছে, আমরা এরপরে যখন যাব প্রযোজক ক্রিয়ায় তখন সেটা বুঝতে পারবে। তাহলে বই হলো এখানে মুখ্য কর্ম, বস্তুবাচক, এটি হলো বস্তুবাচক, আর এটি হলো ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক কর্ম। তাহলে তোমরা বুঝতে পেরেছো দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। এইবার আসছি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া, মেয়েরা অনেকেই প্রশ্ন লিখেছো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রিয়ন্তী লিখেছো অকর্মক ক্রিয়া আবার বুঝতে চাই। আচ্ছা ঠিক আছে, যে অকর্মক ক্রিয়া আবার বুঝতে চাই, ঠিক আছে, আমি আবার তোমাদেরকে বলছি যে যে বাক্যে কোনো কর্মপদ থাকবে না। মেয়েটি হাসে, মেয়েটি হাসে, দেখো এখানে কি কোনো আমরা আলাদা কোনো কর্ম পাচ্ছি কিনা? কি হাসে, এবং আমরা জানি কিভাবে কর্মপদ পাবো। যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে, কি পাচ্ছি এরকম কোনো উত্তর? কি এবং কাকে প্রশ্ন করে যদি কোনো উত্তর না পাই তবেই সেটি হবে অকর্মক। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যেভাবে প্রশ্ন করছো আমাকে ভীষণ ভালো লাগছে, আর প্রশ্ন করছো মানে আমি বুঝতে পারছি যে তোমরা ক্লাসটি ফলো করছো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাচ্ছি প্রযোজক ক্রিয়া। সকর্মক, দ্বিকর্মক, এই তিনটি হয়ে গেছে যেহেতু, আমরা তাহলে চলে যাই প্রযোজক ক্রিয়া। কলমটা যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, পরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তাকে প্রযোজক ক্রিয়া বলে। কি বলেছি? যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকেই বলে প্রযোজক ক্রিয়া। এখন এটার উদাহরণটা তাহলে কিরকম হবে? জায়গা যার কারণে প্রযোজক ক্রিয়া, আমরা এটার উদাহরণটাতে যাচ্ছি। মা শিশুকে চাঁদ দেখায়।
এখানে দেখো কাকে দেখাচ্ছে আর কি দেখাচ্ছে আর কে দেখাচ্ছে, অনেকগুলো কিন্তু এখানে পদ আছে। বলছি যে যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এখন আমরা চলে যাব প্রযোজক কর্তা কাকে বলে। ওকে যেন একটা মেফতা কি প্রশ্নটা করেছিল, মেফতা প্রশ্ন করেছিল হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এটা যে ক্রিয়া প্রযোজনা করে তাকে প্রযোজক কর্তা বলে। এরপরে যাচ্ছি যাকে দিয়ে কাজটি অনুষ্ঠিত হয় তাকে প্রযোজকর্তা বলে। আমি এটা একটু লিখে নিয়েছি আগে। যে ক্রিয়া প্রযোজনা করে তাকে প্রযোজককর্তা বলে, আর যাকে দিয়ে কাজটি করানো হয় তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। এখন ধরো আমি একটি নাটক নির্দেশনা দিয়ে সেই নাটকটি পরিচালনা করছি। এখন যাদেরকে খুশি লভ যাদেরকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে তারা হলো প্রযোজ্যকর্তা আর আমি হব প্রযোজককর্তা। বুঝতে পারছো? তাহলে এখানে কি হচ্ছে, মা শিশুকে চাঁদ দেখায়, এখানে কে দেখায়? মা দেখায়। তাহলে মা কি হবে বলো তো? মা হয়ে যাবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অনেকের প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি উত্তর দিব মা প্রযোজক কর্তা আর শিশুকে হলো প্রযোজ্য কর্তা। এবার চাঁদ দেখায়, এইটা হলো প্রযোজক ক্রিয়া। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা কি কি পেলাম? প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর প্রযোজক ক্রিয়া। আমরা তিনটি কিন্তু এখানে একসঙ্গে দেখালাম। তোমরা খাতায় নিশ্চয়ই লিখেছো। এবার আমি তোমাদের কিছু প্রশ্নগুলো দেখে নেই। হ্যাঁ আমরা এখন এটাতে আসিনি। এই যে তরকারিটাকে হার কার প্রশ্ন, অসমাপিকা ক্রিয়ার রূপটি আবার দেখতে চাই। আচ্ছা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, হ্যাঁ ঠিক আছে। পাঠ্য বই 118 নৈর্ব্যক্তিক 10 নং এবং অসমাপিকা ক্রিয়ার। আচ্ছা আমি পাঠ্য বইটা দেখব, দেখে তোমাদেরকে বলছি। হ্যাঁ আচ্ছা 10 নাম্বার আছে, হ্যাঁ ঠিক আছে। আমি মাসুদুল বলছি পাঠ্য বই 118 নৈর্ব্যক্তিক 10 নং এর অসমাপিকা ক্রিয়ার উদাহরণ কোনটি? হ্যাঁ দেখো আমি বইটা পেয়েছি। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? এ নদীতে প্রচুর মাছ আছে, রূপকথার গল্প শোনো, আমরা, তারপর আছে আমরা হাত মুখ ধুয়ে বের হব, তুমি কোথায় যাচ্ছ। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু তোমরা বললে যে বই থেকে অনুশীলনীর প্রশ্নটা আছে। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে যাব। এই যে হাত মুখ ধুয়ে বেড়াতে যাব বা বেড়াতে বের হব, একই কথা। ধুয়ে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম ধুয়ে, এ লে তে শব্দের শেষে ক্রিয়াপদের শেষে যদি ইতে ইলে ইয়া এরকম মানে ক্রিয়াপদের বিভক্তি থাকে তাহলেই সেটা অসমাপিকা ক্রিয়ার বিভক্তি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, ধন্যবাদ। এবার মাহদিয়া বলেছে হ্যাঁ আমি এখনো ওখানে আসিনি আমি তোমাদেরকে এখনই সেই জায়গায় যাব। অসমাপিকা ক্রিয়ার রূপটি আরেকজন মাহিরা অসমাপিকা ক্রিয়ার রূপটি আবার বুঝতে চাই, নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো। এবার আসছি
এবার সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ এখানে এটাকে বল, এটা কি? বাক্যে ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখনই সেটাকে বলা হয় সমধাতুজ কর্ম বা ধাত্তর্থ কর্মপদ। বুঝতে পারছো? একই ধাতু বাক্যে একই, কোনো অসুবিধা নেই তো, ক্লাস চলবে, কোনো অসুবিধা নেই। বাক্যে একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম যদি উৎপন্ন হয় তখনই সেটা হলো ধাত্তত্ব কর্ম। তাহলে আমরা দেখি, খুব এক ঘুম ঘুমিয়েছ, খুব এক ঘুম ঘুমিয়েছ। এখানে এই যে ঘুম, আরেকটা হলো ঘুমিয়েছ, এই ঘুমটা হলো কর্ম আর এটা হলো ক্রিয়াপদের কি ধাতু। বুঝতে পারছো? এইটাই বলেছে, বাক্যে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে যখন উৎপন্ন হয় সেটি হলো সমধাতু বা ধাতত্ব কর্ম। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব, রয়েছে হলো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া যদি থাকে তখন একটি বিশেষ ক্রিয়া হয়, সেটাই হলো বিশেষ বা সম্প্রসারিত রূপ প্রকাশ করে, তখনই সেটা হলো যৌগিক ক্রিয়া। বুঝতে পারছো? বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া যদি থাকে তখনই সেটা একটা বিশেষ সম্প্রসারিত রূপ প্রকাশ পায়। সেটা কিরকম? যেমন ঘটনাটি শুনে রাখো। এই যে ঘটনাটি শুনে রাখো, এখানে কয়েকটি বাক্য আছে তোমাদের বইতে, তোমরা সেগুলি প্রত্যেকটাই পাবে, এখানে লেখা আছে। আমি দু একটা বাক্য দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে প্রথমে হলো শুনে, ঘটনাটি শুনে, ওই যে বলেছিলাম অসমাপিকা ক্রিয়ার রূপ এ, তে, লে এরকম যদি থাকে তাহলে শুনের এ আছে এখানে, এটাও একটা ক্রিয়াপদ কিন্তু। তারপরে আবার রাখো, এই ক্রিয়াপদটা দিয়ে বাক্যটি সমাপ্তি হয়েছে। তাহলে কি হলো? আমরা প্রথমে পেয়েছি অসমাপিকা ক্রিয়া, এরপরে পেয়েছি সমাপিকা ক্রিয়া, এই দুটোতে মিলে একটি বিশেষ অর্থ প্রকাশ করেছে। এটাই হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। এইরকম আরো আছে, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়। দেখো, শিক্ষায় এটা হলো অভ্যস্ততা অর্থে, এটাকে বলে, আমরা এটা জানি সব সময় আমাদের অভ্যস্ততা অর্থে শিক্ষায় মন, আর এটা হলো তাগিদ অর্থে। ঘটনাটা শুনে রাখো, এটা হলো তাগিদ অর্থে, তাগিদ অর্থে, তাগিদ দেওয়া অর্থে যে ঘটনাটা শুনে রাখো। আর এটা হলো অভ্যস্ততা অর্থে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষার্থী যারা আছো কিংবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে বলছি, শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়, এটি হলো যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ এবং এটি অভ্যস্ততা অর্থে। যৌগিক ক্রিয়ার গঠন, হ্যাঁ, একটি হলো সমাপিকা ক্রিয়া। এই যে সমাপিকা ক্রিয়া লিখেছ যে যৌগিক ক্রিয়ার গঠন, এই যে একটি হলো অসমাপিকা ক্রিয়া, তারপর সমাপিকা ক্রিয়া। দেখতে পাচ্ছ, প্রথমে অসমাপিকা ক্রিয়া এবং পরে সমাপিকা ক্রিয়া, এই দুটো পদ একসঙ্গে হলে আমাদের যৌগিক ক্রিয়া হচ্ছে। তাহলে এটা সাইরেন বেজে উঠলো। আবার দেখো, আকস্মিকতা অর্থে কি হয়? সাইরেন বেজে উঠলো,
এই যে কথাটা এখানে বললাম, দেখো এই যে বেজে, বেজে কি থেমে গেল, নিশ্চয়ই সাইরন বাজিয়া বা বেজে হতে পারে, বাজিয়া হলে আ, বেজে হলে এ, তাই সাইরেন বেজে যখন থেমে যায় তখন কি এটা অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এখানেও একটা ক্রিয়াপদ, এটাকে সম্পূর্ণতা হয়নি, সম্পূর্ণ হয়নি, তাহলে উঠলো পদটা দিয়ে সেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। এটাই হলো যৌগিক ক্রিয়ার গঠন। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা? এবার আমরা চলে যাচ্ছি হলো মিশ্র ক্রিয়া। আরো আছে কয়েকটি পদ, সেগুলো কি লিখেছে প্রিয়ন্তী, কি লিখেছে? বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়, এরপর কর, দে, পা, মা, এরকম আরো যে বিভক্তিগুলি যুক্ত হয়, যুক্ত হয়ে অর্থাৎ নাম পদের সাথে, নাম পদের সাথে যখন, কে লিখেছে? মেফতা, তিনি গেলে কাজ, তিনি গেলে, হ্যাঁ কাজ হবে না, তিনি গেলে কাজ হবে না, গেলে এটা দিয়েই তো বোঝা যাচ্ছে। ধর প্রভৃতি ধাতু যোগে ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে, অর্থ কালি শেষ হয়ে গেছে, আরেকটু প্রকাশ করে। আমরা দেখি কিভাবে অর্থ প্রকাশ করে। একটু কালি একটি উদাহরণের মাধ্যমে দেখি। তোমরা বাক্যটা তো বুঝতে পেরেছো মিশ্র ক্রিয়া কিভাবে হয়, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়। আমরা এখন উদাহরণ দিয়ে তোমাদের সংজ্ঞাটাকে বোঝাতে চেষ্টা করব, উদাহরণ দিয়ে সংজ্ঞাটাকে বোঝাতে চেষ্টা করব। দেখো 1 নাম্বার, আমরা তাজমহল, তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। তোমাকে দেখে প্রীত হলাম। তোমরা সাথে সাথে লিখে যাও। মাথা, এই 3টি বাক্যের মধ্যে আমি দেখাচ্ছি। ঝিমঝিম পড়ছে, মাথা বন্ধুরা তোমরা কি বোর্ডে দেখতে পাচ্ছ? আমরা তাজমহল দর্শন করলাম। এই যে দেখো এখানে দর্শন আর এখানে হলো করলাম, এখানে প্রীত, এখানে হলাম, এখানে ঝিমঝিম, এখানে হলো পড়ছে। এখন একটি একটি করে আমি দেখাচ্ছি। এই দর্শনটা, এটা কিন্তু একটা বিশেষ্য, এটা একটা বিশেষ্য পদ, আর এই করলাম তো ক্রিয়াপদ, তোমরা বুঝতেই পারছো। তাহলে এখানে বিশেষ্য পদের সাথে ক্রিয়াপদ যুক্ত হচ্ছে, এই দুটো পদ মিশ্রণ হয়েছে। মিশ্র ক্রিয়া মানে এটা দুইটা, আমরা যৌগিক ক্রিয়াতে কিন্তু দুটোই ক্রিয়াপদ ছিল, একটা অসমাপিকা আর একটা সমাপিকা। আর এখানে হলো দুটোই ক্রিয়াপদ নয়, দুটো দুই রকম পদ, দুই রকম পদের যখন মিশ্রণ হয়েছে তখন কিভাবে, দেখো এখানে হলো বিশেষ্য। তোমরা বিশেষ্যের যে শ্রেণী বিভাগটা পড়েছিলে সেখানে কিন্তু ছিল ভাববাচক, ভাববাচক বিশেষ্য, এটি হলো ভাববাচক বিশেষ্য।
তাহলে বিশেষ্য পদের সাথে ক্রিয়াপদ যুক্ত হয়েছে, অর্থাৎ বিশেষ্যে তোমাদের বইয়ে আছে হলো বিশেষ্যের উত্তর, উত্তর মানে হলো পরে, বিশেষ্যের পরে বসেছে ক্রিয়াপদ। বুঝতে পেরেছো? এবার দেখো বিশেষণের পরে, এটা হলো বিশেষণের উত্তর, মানে বিশেষণের পরে বসেছে। তোমাকে দেখে প্রীত হলাম, আনন্দিত হলাম, খুশি হলাম, তাহলে এটা কি? এটা হলো বিশেষণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হলো বিশেষণ। তারপরে হলাম ক্রিয়াপদ, বাস এটা হয়ে গেল আরেকটা মিশ্র ক্রিয়ার উদাহরণ। এবার 3 নম্বরে আছে মাথা ঝিমঝিম করছে। মাথা ঝিমঝিম করছে, এই ঝিমঝিমটাই হলো ধন্যাত্মক অব্যয়, তার সঙ্গে ক্রিয়াপদ মিলিত হয়েছে। তাহলে এই যে দুই রকমের পদ মিশ্র হয়ে মিশ্র ক্রিয়া হয়েছে, মিশ্রিত হয়ে মিশ্র ক্রিয়া হয়েছে। তাহলে আমরা কি কি পেলাম? আমাদের বাকি রয়েছে একটা এখনো। কি কি পেলাম? এখানে ক্রিয়াপদের প্রথমত আমরা ভাগ পেয়েছি দুটা, একটা হলো সমাপিকা আর একটা হলো অসমাপিকা। তারপর আমরা পেয়েছি সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, যৌগিক ক্রিয়ার, হ্যাঁ এটা তো লিখেছো। অনুক্ত ক্রিয়াপদ কি? আবারও, আচ্ছা ঠিক আছে, আমি আবার এটা বলছি। এটা তো বললাম, অনুক্ত ক্রিয়াপদ তোমরা আগেই দেখেছো, তবুও আমি তোমাদেরকে আবার আরেকবার বুঝিয়ে দেব। নাম ধাতুর কালি শেষ হয়েছে। বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পর, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পর আ প্রত্যয়, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পর আ প্রত্যয়, তাকে নাম ধাতু বলে। আগেই এই শব্দগুলো, এই পদগুলোর সম্পর্কে তোমরা জেনে রাখো। এখন যেহেতু সংজ্ঞাটা শুনেছ, এখন আমরা বাক্যের উদাহরণ দিয়ে লিখছি। যেমন ধরো বাঁকা একটি শব্দ, এটা কোন পদ বলতে পারবে? দেখি তো, আমি 1 মিনিট সময় দিব, সবাই লিখে ফেলো। বাঁকা। কিছুক্ষণের জন্য একটু চলছে। আচ্ছা বন্ধুরা, কিছুক্ষণের জন্য নেট কানেকশন একটু প্রবলেম হয়ে গেছিল। আসলে এখনকার সময়ে এটা হওয়াটাই স্বাভাবিক, তাতে কিছু মনে করো না, আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। বলছিলাম যে বাঁকা, বাঁকা একটু ঝটপট লিখে ফেলো দেখি, তোমরা পারবে আমি জানি। হ্যাঁ, বাঁকা মানে ধরো আমি যদি বলি যে আমার লাঠিটি বাঁকা, তাহলে এখানে কোন প্রশ্নটা করলে আমরা পদটা পেয়ে যাব? লাঠিটি কেমন? লাঠিটি হলো বাঁকা। তাহলে কেমন প্রশ্নের উত্তরে তোমরা জানো যে কোন পদ হয়? এটা হলো বিশেষণ, বিশেষণ পদ হয়। তাহলে এই বাঁকা বিশেষণ, তার সাথে কি যোগ হয়েছে? আর। তাহলে কি হয়ে গেছে? এবার নাম ধাতুর ক্রিয়া। বুঝতে পারছো? বাঁকা হলো নাম ধাতুর ক্রিয়া। তারপরে যদি আমি বলি কঞ্চিটি বাঁকিয়ে, এখন আমি বাঁকিয়ে ধরো বলছি, কঞ্চিটি বাঁকিয়ে ধরো। দাঁত কনকনাচ্ছে, কনকনাচ্ছে, এটা কেমন ব্যাপার? এটাও কিন্তু একটা ধনাত্মক অব্যয়, কনকনাচ্ছে। বাঁকিয়ে ধরো নাম ধাতুর ক্রিয়া। এবার কনকনাচ্ছে, এইটা হলো ধনাত্মক শব্দ যোগে হয়েছে।
তাহলে বলেছিলাম বিশেষ্য, বিশেষণ এবং নাম ধাতুর ক্রিয়া যদি হয় তখনই সেটা হবে তাহলে আমাদের কি রইল আর দুই একটা কখনো কখনো মেফতা। আচ্ছা আমরা সেখানে আসিনি এখনো। প্রয়োগ বৈশিষ্ট্য অনুযায়ী তোমাদের এটা একটু দেখা দরকার। প্রয়োগ বৈশিষ্ট্য অনুযায়ী, প্রয়োগ বৈশিষ্ট্য অনুযায়ী সকর্মক ক্রিয়া অকর্মক হতে পারে। দেখি তো কিভাবে পারে, তাহলে আমরা সেই বাক্যগুলো দিয়ে দেখি। যেমন ধরো, সবাই খাতা একটু লিখো, এটা এখন একটু লেখা দরকার। সকর্মক, আমি সকর্মক ক্রিয়া অকর্মক, আমি আর কিছু লিখতে চাই না, খুব সংক্ষেপে লিখতে চাই, তোমরা লিখো। সকর্মক অকর্মক, বলেছি যে সকর্মক ক্রিয়া অকর্মক হতে পারে। সেটা কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। আমি চোখে দেখি না, আকাশে চাঁদ দেখি না। দেখো প্রত্যেকটা বাক্যকে আমি পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কানে শোনে না, ছেলেটি কানে শোনে না। ছেলেটি সকর্মকে আছে কথা শোনে। সারা রাতে খাবে না। আমি রাতে ভাত খাবে। দেখো বলেছি যে কখনো প্রয়োগ বৈশিষ্ট্য অনুযায়ী সকর্মক ক্রিয়া অকর্মক হতে পারে। কিরকম ভাবে? আকাশে চাঁদ দেখি না, প্রশ্নটা ক্রিয়াপদ কোথায়? দেখি। এই যে দেখি না, কি দেখি না? চাঁদ দেখি না, আমরা পেয়ে গেছি। এই চাঁদ দেখি না এখানে কর্মপদ আছে, তাই জন্যই সেটি হলো সকর্মক ক্রিয়া। এবার দেখো, আমি চোখে দেখি না। এখন ব্যাপারটা দেখো, এখানে ওখানে কর্মপদ আছে কি? আমি চোখে কি দেখি না, এখানে কিন্তু একটা প্রশ্ন, কি এর উত্তর নেই, তাই জন্যই এটি অকর্মক, কিন্তু মনে হচ্ছে যে এটা সকর্মক ক্রিয়া। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে কি প্রশ্নটা, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। এরপরে আমরা দেখি ছেলেটি কথা শোনে। এখন প্রশ্নের উত্তরটা কি তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো যে কি শোনে। শোনেটা তো একটা ক্রিয়াপদ, তাহলে কি শোনে? কথা শোনে। এই যে কথা, আমরা এখানে উত্তর পেয়েছি, তাই এটা হলো সকর্মক। এবার ছেলেটি কানে শোনে না, মনে হচ্ছে সকর্মক ক্রিয়া, কিন্তু আসলে তা নয়। এখানে শোনেকে যদি প্রশ্ন করি, কানে শোনে, কানে শোনে না, কানে কি শোনে না, এখানেও একটা প্রশ্ন, কাজে এটি অকর্মক ক্রিয়া। কি এর উত্তরটা এখানে নেই। রোদসী রাতে ভাত খাবে। এখন খাবেটা হলো ক্রিয়াপদ আর ভাত হলো এখানে কর্মপদ, তাহলে কি খাবে? ভাত খাবে। এই ভাতটা হলো এখানে কর্মপদ, যার কারণে এটা হলো সকর্মক ক্রিয়া। সারা রাতে খাবে না, কি খাবে না? প্রত্যেকটার মধ্যেই দেখো এই প্রশ্নটা রয়ে গেছে। সেটা কি প্রশ্ন? কি, এই যে কি, এটি এই
প্রশ্নের উত্তরটি নেই, তার জন্য এটি অকর্মক। তাহলে কিভাবে সকর্মক ক্রিয়া অকর্মক হয় বুঝতে পেরেছো তো বন্ধুরা? তাহলে আজকে মোটামুটি ভাবে আমাদের ক্রিয়াপদের যে ভাগগুলো আছে আমরা শেষ করতে পেরেছি। এরপরে মুড অর্থাৎ ক্রিয়ার ভাব রয়েছে। আসলে একটি ক্লাসে এত বড় অধ্যায়টা শেষ করা যায় না, আমরা নেক্সট দিন হয়তো সেটি পড়াবো। আর আগামী ক্লাসে এই এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার প্রতিবেদনের ক্লাস থাকবে, আবার আগামী বৃহস্পতিবার 4:30টায়। আমি কিছু প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। মেফতা বলেছে আমার বন্ধু বইটি ছাপিয়েছে। এখানে কিভাবে? এই যে ছাপিয়েছে, হ্যাঁ ছাপিয়েছে, ছাপানো, ছাপানো থেকে আ প্রত্যয় যোগ হয়েছে, এখানে ছাপিয়েছে। বাঁকানো আবার বাঁকিয়েছে, ওই যে ওটাতেই তুমি বুঝতে পারছো। একটা উত্তর খুব, আরেকটা বলেছে তার মঙ্গল, এখানে আমরা এখনো আসিনি, কাজেই আমরা এটাতে যাচ্ছি না। মানে আমরা ক্রিয়ার ভাব অন্যদিন, আমরা নেক্সট দিন পড়াবো। আর আগামী বৃহস্পতিবারে আমি তোমাদের সঙ্গে হাজির হব প্রতিবেদন নিয়ে। তোমাদের প্রতিবেদনটি একটি বিশেষ মানে অংশ, যেটি না বুঝলে খুব ভুল হবে। তো আশা করি সেই দিনও তোমরা উপস্থিত থাকবে। আজকের যে ক্লাসটি সেটা যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে গিয়ে তোমরা দেখতে পারবে। আর কমেন্টে তোমরা প্রশ্ন লিখবে, আমরা সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ ভালো থাকো।